সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো নারীদের গাইনি বিষয়ে বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য সুচিকিৎসক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন ডাক্তার ইসমত জাহান, স্ত্রীরোগ, প্রসূতি ও ইনফার্টিলিটি বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। দর্শক, আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে। অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটি একটু কমিয়ে নেবার জন্য। ম্যাডাম, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, কেমন আছেন? আপনাকেও অনেক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আচ্ছা, আমরা ম্যাডাম আজকে কথা বলবো নারীদের গাইনি বিষয়ক সমস্যা নিয়ে। প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে আসলে নারীরা কি ধরনের গাইনি সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে? অনেক ধন্যবাদ। আসলে আমরা প্রতিদিন যেই আমাদের চেম্বারে পেশেন্টগুলো দেখি, এর মধ্যে দেখা যায় ম্যাক্সিমাম রোগী আমাদের কাছে কিন্তু আসে মাসিকজনিত বিভিন্ন জটিলতা নিয়ে। যেমন কেউ কেউ আসে অনিয়মিত মাসিক নিয়ে, অনেকে দেখা যায় যে অনেকের আবার মাসিকের সময় অতিরিক্ত ব্লিডিং হচ্ছে। মাসিকের সময় অনেকে পেইন ফিল করে, যেটাকে আমরা ডিসমেনোরিয়া বলে থাকি। এছাড়া অনেকের দেখা যায় যে মাসে ইরেগুলার মিনিস্ট্রেশন হচ্ছে, কারো দেখা যাচ্ছে মাসে 2-3 বার ব্লিডিং হচ্ছে, কারো 2-3 মাস গ্যাপ যাচ্ছে, তারপরেও মাসিক হচ্ছে না। এরপরে মোস্ট কমন যে সমস্যা নিয়ে আমাদের কাছে আসে সেটা হচ্ছে অনেকেই বলে যে তার সাদা স্রাব যাচ্ছে। সাদা স্রাবজনিত বিভিন্ন জটিলতা, মাসিকের রাস্তার ইনফেকশন। এছাড়া কিছু পেশেন্ট আমাদের কাছে, অনেক পেশেন্ট আসে যারা কিনা ইদানিং অনেক বেড়ে গিয়েছে বন্ধ্যাত্ব নিয়ে, বাচ্চা নিতে চাচ্ছে। ইনফার্টাইল কাপল আমরা অনেক পাচ্ছি। অ্যাকচুয়ালি এই ধরনের সমস্যাগুলো আমরা ইদানিং বেশি ফেস করছি। আচ্ছা, তাহলে আপনি প্রথমে যেটা বললেন যে মাসিকের সমস্যা নিয়ে আসে, প্রথমে যেটা জানতে চাইবো যে অনেক ব্লিডিং হচ্ছে, মাসিক বন্ধই হচ্ছে না, একদম চাকা চাকা রক্ত যাচ্ছে, এই সমস্যাগুলো আসলে কেন হয়? হ্যাঁ, মাসিকের সময় নর্মালি আমরা যেটা অ্যাকচুয়ালি মাসিকের নর্মাল সাইকেল যেটা বুঝি, সাধারণত দেখা যায় যে 21 থেকে 35 দিনের ভেতরে যে মাসিকটা হয়ে থাকে সেটাকে আমরা নর্মাল সাইকেল বলি, এবং ম্যাক্সিমাম 8 দিন পর্যন্ত থাকতে পারে। তো যাদের দেখা যাচ্ছে যে 8 দিনের বেশিও মাসিক চলে যাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না, সাথে সাথে চাকা চাকা ব্লিডিং যাচ্ছে, দিনের মধ্যে অনেকগুলো প্যাড ইউজ করতে হচ্ছে, সাধারণত এটাকে আমরা বলি হেভি মিনিস্ট্রুয়াল ব্লিডিং বা অনেক বেশি ব্লিডিং, অতিরিক্ত ব্লিডিং। তো এই মাসিক অতিরিক্ত ব্লিডিংয়ের অনেকগুলো কারণ আছে। এর মধ্যে বয়স ভেদে বিভিন্ন কারণ আসে। যেমন প্রথমেই আমরা আসি যে এই সমস্যাটা আসলে শুরু হয় কৈশোর বয়স থেকে বা পিউবার্টি, এই সময় থেকেই কিন্তু এই জটিলতাগুলো শুরু হতে পারে। তারপর রিপ্রোডাক্টিভ এজেও এই ধরনের প্রবলেম ফেস করে, পরবর্তীতে দেখা যায় মাসিক বন্ধের আগে বা মেনোপোজ, ওই সময়েও পেরিমেনোপোজাল কিছু প্রবলেম হয়। তো যাদের পিউবার্টাল এজ বা বয়সন্ধিকাল, এই সময়টা দেখা যায় হরমোনাল ইমব্যালেন্স সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কজ। কারণ দেখা যায় যে এই সময়টাতে একটা কৈশোরিক একটা মেয়ের কিছু তার যে তার মাসিক চক্রটা সেটা কিন্তু অপরিপক্ক থাকে, তার হরমোনাল যে এক্সিসটা সেটা কিন্তু অপরিপক্ক থাকে। এই জন্যই দেখা যায় অনেকের মোটামুটি 2 বছরের মতো অনিয়মিত মাসিক বা এক্সেসিভ ব্লিডিং হতে পারে। তারপর দেখা যাচ্ছে আমরা আসি যে নেক্সট যে বয়সটা, এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ এজ। এই সময় অতিরিক্ত ব্লিডিংয়ের অনেকগুলো কারণ আছে। এর মধ্যে হরমোনাল কজ হতে পারে, যেমন হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, প্রোল্যাকটিনের কিছু জটিলতা। এছাড়া জরায়ুতে কিছু সমস্যা, যেমন জরায়ুতে যদি টিউমার থাকে, ফাইব্রয়েড ইউটেরাস, অ্যাডিনোমায়োসিস, এই ধরনের কিছু প্রবলেমের কারণেও কিন্তু অতিরিক্ত রক্তপাত হতে পারে। এই যে আপনাদের কাছে যখন আসে অতিরিক্ত রক্তপাত হচ্ছে, তখন তো আপনারা কিছু টেস্ট করেন কিংবা এক্সামিনেশন করেন, তো সেগুলো কতটা অ্যাভেলেবেল আমাদের দেশে এবং কি করছেন আপনারা? হ্যাঁ, অবশ্যই এই ধরনের প্রবলেম হলে অবশ্যই গাইনোকোলজিস্টের কাছে আসতে হবে খুব তাড়াতাড়ি। আসার পর প্রথমে আমরা কিন্তু তার হিস্ট্রি নেই, যে তার এই যে পিরিয়ডের ইরেগুলারিটি, তার প্যাটার্নটা কেমন, একদম সঠিক ইতিহাসটা আমাদেরকে প্রথমেই জানতে হয়, তার এইজ কোন গ্রুপে আছে সে। এরপরে আমরা এক্সামিনেশনে আসি। এক্সামিনেশনে যদি সে ম্যারিড হয় তাকে আমরা কিন্তু পারভাজাইনাল এক্সামিনেশনটা করে থাকি, তার সার্ভিক্সটা দেখি, এবং নেক্সটে আমরা যাই ইনভেস্টিগেশনের ভেতরে দেখা যায় যে আমরা কিছু তার রক্তের হরমোনাল টেস্ট করে থাকি, তার কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে কি না। নেক্সট আলট্রাসোনোগ্রাফি, সবচেয়ে অ্যাভেলেবল টেস্ট, এবং এখানে দেখা যায় যে জরায়ুর যে কোনো অসুবিধায় কিন্তু ডিটেক্ট করতে পারি আমরা।
তারপরে আমরা দেখা যাচ্ছে যে তার যদি জরায়ুতে কোনো অসুবিধা থাকে, যেমন ফাইব্রয়েড ইউটেরাস হতে পারে, জরায়ু টিউমার খুব কমনলি আমরা পাই এ ধরনের পেশেন্ট। এছাড়া আরেকটা কজ আছে যে ইরেগুলার ব্লিডিংয়ের হয় জরায়ু মুখে কিছু সমস্যা, যেমন সার্ভাইকাল পলিপ, এটাও কিন্তু আমরা এক্সামিনেশন করে এবং ইনভেস্টিগেশন করে ডিটেক্ট করতে পারছি। খুব সুন্দর বলেছেন। এবার জানতে চাইবো যে অনেকেই কিন্তু বলে যে মাসিকটা একদম কমে গেছে, খুব কমপ্লেন করেন এবং 2-3 মাস পর পর হচ্ছে, তো তার পিছনে কি ধরনের কারণ রয়েছে? হ্যাঁ, মাসিকের বিভিন্ন আসলে প্যাটার্ন আছে। কারো বেশি হচ্ছে, কেউ কমপ্লেন করছে তার আসলে খুব কম হচ্ছে, বা অনেকে কমপ্লেন করছে যে তার 2-3 মাস পিরিয়ড অফ থাকছে, এরপরে হঠাৎ করে ব্লিডিং শুরু হয়, অনেক দিন যাবত চলে। আসলে ইদানিং আমরা যেটা খুব বেশি দেখছি কমনলি, যে যাদের পিরিয়ডটা ডিলে হচ্ছে বা স্ক্যান্টি বা কম হচ্ছে, দেখা যায় যে সবচেয়ে বেশি সমস্যা যেটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এখন যেটা পলিএন্ডোক্রাইন মেটাবলিক ডিসঅর্ডার হিসেবে আসলে আমরা বলছি। এক্ষেত্রে দেখা যায় যে তার কিছু হরমোনাল ইরেগুলারিটি থাকে, বডিতে এন্ড্রোজেন যে হরমোনটা সেটা কিন্তু এক্সেস বেড়ে যায়, ইরেগুলার সাইকেল থাকে, এবং আমরা আলট্রাসোনোগ্রাফিতে দেখি যে পলিসিস্টিক ওভারি, এই কম্বিনেশনগুলো একসাথে আমরা পাচ্ছি। তো যাদের এই সমস্যাটা পাচ্ছি আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তাদের কিন্তু সাইকেলটা এরকম 2 মাস 3 মাস গ্যাপ দিয়ে হচ্ছে, আবার যখন হয় তখন কিন্তু প্রলং ব্লিডিং আমরা পাচ্ছি। এবার জানতে চাইবো যে এই যে কারণগুলোর কথা বলেন, বিশেষ করে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তো ম্যানেজমেন্ট আসলে কি হবে? হ্যাঁ, অনেক ধন্যবাদ। কারণ এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটা এখন একটা বার্নিং ইস্যু, যেটা কিনা বয়সন্ধি কাল থেকে শুরু করে রিপ্রোডাক্টিভ এজ এবং মেনোপোজের আগ পর্যন্ত আমরা এই ধরনের পেশেন্ট খুব বেশি পাচ্ছি। এর সবচেয়ে বড় কারণ কিন্তু লাইফস্টাইল চেঞ্জ। মানে এখন দেখা যাচ্ছে যে এই পিউবার্টি এজে বা কৈশোর বয়সে মেয়েরা কিন্তু একদমই কোনো অ্যাক্টিভিটি করছে না। দেখা যাচ্ছে সব সময় শুয়ে বসে থাকছে, মোবাইল স্ক্রিন খুব অ্যাডিক্টেড থাকছে, ওরা কিন্তু এক্সারসাইজ করছে না। সাথে সাথে আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন, ফুড হ্যাবিট, এগুলো সব কিছুই কিন্তু এর কারণ হিসেবে আমরা দেখছি। তো এই জন্য আমরা যখন এই ধরনের কোনো পেশেন্ট আমাদের কাছে আসে, প্রথমে কিন্তু আমরা অ্যাডভাইস দিই তার লাইফস্টাইল মডিফিকেশনের জন্য। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। তাকে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আসলে অনেক কিছু চলে আসে, যেমন তার ওয়েট রিডাকশন। এক্ষেত্রে দেখা যায় এক্সেস ওয়েট ওবেস পেশেন্ট আমরা পাই, অতিরিক্ত ওজন জনিত তার সমস্যা থাকে। প্রথমে তাকে আমরা বলি যে আপনি ডায়েট এক্সারসাইজের মাধ্যমে আপনার ওজনটাকে নিয়ন্ত্রণ করুন। দেখা যাচ্ছে যে বডির 5% ওয়েট রিডাকশন করলেই কিন্তু ন্যাচারালি অনেক ক্ষেত্রেই পিরিয়ডটা রেগুলার হয়ে যাচ্ছে। আর সাথে সাথে আমরা তাকে কিন্তু বলি যে অনেক পেশেন্ট আমাদের কাছে আসে যে দেখি যে সারা রাত সে জেগে থাকছে, দিনের বেলা সারাদিন ঘুমাচ্ছে, খাবার কোনো ঠিক নাই, সকালের খাবার খাচ্ছে সে দুপুরেরটা খাচ্ছে রাতে, মানে কোনো প্যাটার্নের আসলে ঠিক নেই। এজন্যই তাকে আমরা কাউন্সিলিং করি সবচেয়ে ইম্পর্টেন্টলি যে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আসতে হবে। এই কারণে তাকে এক্সারসাইজ, ডায়েট কন্ট্রোল, এই সব কিছুই আসলে এটার আন্ডারে পড়ে যাচ্ছে। নেক্সটে আমরা যেটা আসি যে তার এই লাইফস্টাইল মডিফিকেশনের করিয়ে সে যদি ওয়েটটা যখন কমিয়ে নিয়ে আসে, তারপরে তাকে আমরা কিছু সহায়ক মেডিসিন দিয়ে থাকি, যেটা কিনা তার ওয়েট কমাতেও হেল্প করে, এবং এখানে যে হরমোনাল ইমব্যালেন্সগুলো থাকছে সেটা মোটামুটি রেগুলার করার জন্য কিছু হেল্প করে। অ্যাকচুয়ালি এখানে দেখা যায় যে আমরা বডিতে ইনসুলিন যে হরমোনটা, সেটা কিন্তু রেজিস্ট্যান্স পাচ্ছি, কাজ করতে পারছে না এক্সেস ওয়েটের কারণে। এই কারণেই যখন একটা পেশেন্ট এই ওয়েটটা কমিয়ে নিয়ে আসে, তখন আবার বডিতে ইনসুলিনটা কাজ করতে শুরু করে, তখন আলটিমেটলি কিন্তু মেনস্ট্রুয়েশনটা মানে মাসিকটা রেগুলার হয়ে যায়। এবার জানতে চাইবো যে যদি আসলে মানে ওয়েটে যদি হচ্ছে শুধুমাত্র কন্ট্রোল না হয়, তখন আপনারা আসলে কি ধরনের ম্যানেজমেন্টে যান? হ্যাঁ, যদি ওয়েট রিডাকশনের পরেও যদি কন্ট্রোল না হয়, যেমন অনেকেই ইরেগুলার মাসিক হচ্ছে, তখন তাকে আমরা মাসিকটা কন্ট্রোলের জন্য কিছু মেডিসিন দিয়ে থাকি। তার সাইকেলটা প্রতি মাসে মাসে যাতে হয় সেজন্য আমরা তাকে কিছু হরমোন জাতীয় মেডিসিন দিয়ে থাকি। এছাড়া কিছু অ্যাডজুভেন্ট ড্রাগসও সাথে দিয়ে থাকি, যেটা কিনা বডির যে হরমোনাল ইমব্যালেন্স বা রেজিস্ট্যান্স থাকে সেটাকে আবার সেন্সিটিভিটিটা ফিরিয়ে আনতে হেল্প করে, সহায়ক ড্রাগ হিসেবে কাজ করে। এক্ষেত্রে যেমন মেটফর্মিন একটা ড্রাগস, যেটা ডায়াবেটিসের জন্য ইউজ করা হয়, বাট এখানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্য ইউজ করা হয়, যেটা কিনা ইনসুলিন সেন্সিটিভিটিটাকে বাড়িয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি। আর কিছু হরমোনাল ড্রাগস যেটা কিনা আমরা সাইক্লিক্যালি দিয়ে থাকি, যেমন 3 মাস বা 6 মাস একটা সাইকেল অনুযায়ী দিয়ে থাকি।
তবে এটা অবশ্যই ভ্যারিয়েশন আছে, যে রিপ্রোডাক্টিভ এজে কেউ যদি প্রেগনেন্সি নিতে চায় সেক্ষেত্রে একরকম ট্রিটমেন্ট, কেউ যদি শুধুমাত্র মাসিকটাকে নিয়মিত করতে চায় সেক্ষেত্রেও ট্রিটমেন্টটা প্রোটোকলটা অ্যাকচুয়ালি চেঞ্জ হবে। যদি কেউ প্রেগনেন্সি নিতে চায় তখন আসলে ম্যানেজমেন্টটা কেমন হবে, মানে কিভাবে আসে রোগীরা, আপনারা কিভাবে কাউন্সেলিং করেন যদি একটু বুঝিয়ে বলতেন। হ্যাঁ, কারণ এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে অনেক রোগীরাই আমরা পাই যে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছে। আমাদের চেম্বারে প্রতিনিয়ত এই ধরনের পেশেন্ট আমরা পাচ্ছি। তো এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও অ্যাকচুয়ালি আমরা প্রথমেই বলি যে আপনারা লাইফস্টাইল মডিফিকেশন করে ওয়েট কমিয়ে নিয়ে আসেন। ওয়েট কমিয়ে যদি না আসে সেক্ষেত্রে কিন্তু আমরা যখন তার অ্যাকচুয়ালি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে কি হয়, তার প্রতি মাসে মাসে মাসিক হচ্ছে না এবং প্রতি মাসে যে ওভারি থেকে একটা ডিম্বাণু ম্যাচিউর হয়, ওভুলেশন হয়, সেটাও হ্যাম্পার হচ্ছে। এ কারণে দেখা যায় যে তার ডিম্বাণুটা বড় হচ্ছে না, ওভুলেশন হচ্ছে না, আলটিমেটলি কিন্তু তার কনসিভ হচ্ছে না বা সে একটা ইনফার্টিলিটি সমস্যা নিয়ে ভুগছে। এই কারণে আমরা তাকে প্রথমেই বলি যে আপনি ওজন কমান, এই লাইফস্টাইল মডিফিকেশনের বিভিন্ন ওয়ে আছে সেটার মাধ্যমে। নেক্সট যখন সে ওয়েটটা কমিয়ে নিয়ে আসে তখন আমরা তাকে, যেহেতু তার মেইন প্রবলেম আমরা পাই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে যে ওভারি ওভুলেশন ডিসফাংশন, লাইক ওভারি মানে প্রতি মাসে যে একটা ম্যাচিউর ফলিকল হয় সেই ফলিকলটা আসলে হচ্ছে না, তখন আমরা ওভুলেশন ইন্ডাকশন ড্রাগসের মাধ্যমে আমরা ডিম্বাণুটা বড় করার চেষ্টা করি। এটা ধাপে ধাপে বিভিন্ন ট্রিটমেন্ট আছে। আমরা ওভুলেশন ইন্ডাকশন ড্রাগস এটা ওরাল দিতে পারি। এরপরে আমরা রেগুলার মনিটরিং করে তার ডিম্বাণুর সাইজ দেখে যদি দরকার হয় তাকে আমরা ইনজেক্টেবল আমরা ওভুলেশন ইন্ডাকশন ড্রাগস দিতে পারি। এরপরেও যদি না হয় তারও আরও পদ্ধতি আছে, অনেকে দেখা যায় আমরা ল্যাপ্রোস্কোপিতে যেতে হতে পারে। এই বিভিন্ন ওয়েতেই আসলে এই ইনফার্টিলিটি ট্রিটমেন্ট হিসেবে আমরা এগিয়ে যাই। ইনফার্টিলিটি আর কি কারণ রয়েছে? হ্যাঁ, অনেক ধন্যবাদ। এই ইনফার্টিলিটি নিয়ে আসলে অনেক পেশেন্ট আমরা পাচ্ছি যার মেইন কারণ যেটা আমরা বলছি এখন আমরা দেখছি যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেখানে ওভুলেশন হ্যাম্পার হচ্ছে। এছাড়াও আরও অনেক কারণ আছে, যেমন এইজ একটা বড় ফ্যাক্টর। দেখা যাচ্ছে যে বয়সের সাথে সাথে মেয়েদের ডিম্বাণুর পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। একটা কাপল যখন একটা মেয়ে যখন 35-এর পরে গিয়ে প্রেগনেন্সির জন্য ট্রাই করে তখন কিন্তু তার এইজের সাথে সাথে ডিম্বাণুর রিজার্ভটা কমে যেতে শুরু করে, সেক্ষেত্রে একটা ফ্যাক্টর যে ওভারিয়ান রিজার্ভটা কমে যায়। এছাড়া আরও কিছু কারণ আছে, যেমন একটা মেয়ের ওভুলেশন ঠিকই হচ্ছে, বাট ওভুলেশনের পরে এটা যে ফেলোপিয়ান টিউব দিয়ে জরায়ুর ভেতরে যাবে, অনেক সময় দেখা যায় টিউবে কোনো ব্লক থাকতে পারে, যে কোনো ইনফেকশনের কারণে টিউবাল কোনো ব্লক থাকতে পারে। তো ইনফার্টিলিটির কারণ হিসেবে শুধু যে এটা যে মেয়েরাই দায়ী এটা কিন্তু আসলে একটা মিথ বা ভুল ধারণা। দেখা যায় যে 30 to 40% কজ এটা একটা মেয়ের দায়ী এবং 30 to 40% কিন্তু একটা মেল পার্টনার কিন্তু এর জন্য দায়ী থাকতে পারে। তো এবং 20% ক্ষেত্রে বোথ পার্টনারই থাকতে পারে। তো এক্ষেত্রে আমরা বোথ পার্টনারকে আমরা প্রপার ইভ্যালুয়েশন করে নিই। তো মেলদের ক্ষেত্রে দেখা যায় মেল পার্টনারের ক্ষেত্রে আমরা তার সিমেন অ্যানালাইসিস করে থাকি। সিমেন অ্যানালাইসিস যদি ঠিক থাকে সেক্ষেত্রে আমরা ওইভাবেই আসলে ট্রিটমেন্ট করে থাকি। ইদানিং সিমেন অ্যানালাইসিস কিংবা ছেলেদের কি ধরনের সমস্যা আপনারা পাচ্ছেন? ছেলেদের দেখা যাচ্ছে যে এনভায়রনমেন্টাল পলিউশন, স্মোকিং, লাইফস্টাইল চেঞ্জ, এই কারণে ম্যাক্সিমাম ছেলেদের আমরা দেখি যে তাদের স্পার্ম কোয়ালিটিটা একটু পোর থাকে, মোটিলিটি খারাপ পাচ্ছি, যেটাকে আমরা অ্যাস্থেনোজোস্পার্মিয়া বলে থাকি। এছাড়া স্পার্ম কাউন্ট কম, অলিগোস্পার্মিয়া থাকতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই ধরনের প্রবলেমটা নিয়ে আমরা বেশি ফেস করছি। এইগুলোর ম্যানেজমেন্ট কি আমাদের দেশে রয়েছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে। আমাদের দেশে তো এখন বন্ধ্যাত্বের অনেক ট্রিটমেন্ট আসলে রয়েছে। প্রথমে এই ক্ষেত্রে মেল ফিমেল দুইজনকেই আমরা আসলে ফ্যাক্টর আইডেন্টিফাই করি আসলে কি কারণে তার এই প্রবলেমটা হচ্ছে। যেমন মেল ফ্যাক্টরের ক্ষেত্রে যেটা বলি যে কারো যদি গুণগত মান খারাপ থাকে স্মোকিংয়ের কারণে বা তার যে সেই যে জবটা করছে তার কোনো গরম পরিবেশে তাকে কাজ করতে হচ্ছে অনেকক্ষণ যাবৎ, সেক্ষেত্রে তাকে আমরা এবং সে অনেক সময় দেখা যায় মেল যে সেও কিন্তু লাইফস্টাইলটা তার ঠিক নেই, সারা রাত জেগে থাকছে। ম্যাক্সিমাম এখন আমরা এই পেশেন্টগুলোই পাচ্ছি যে তাদের ঘুমের প্যাটার্নই চেঞ্জ হয়ে গেছে। আসলে রাত দেওয়া হয়েছে আসলে ঘুমের জন্য। এই সময় কিন্তু নাইট টাইমে কিছু হরমোন রিলিজ হয় যেটা কিনা আমাদের বডির হোমিওস্টেটিক মেকানিজমটাকে মেনটেন করে। যখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কিন্তু আলটিমেটলি সব দিক থেকেই হ্যাম্পার হচ্ছে, মেল পার্টনার ফিমেল পার্টনার বোথ হ্যাম্পারেশন হচ্ছে, সিমেন স্পার্মের কোয়ালিটি গুণগত মানও খারাপ হচ্ছে।
সেক্ষেত্রে আসলে তাকে আমরা বলি যে স্মোকিং করে স্মোকিংটাকে বন্ধ করে দিতে বলি। কিছু ড্রাগস আছে যেটা মোটিলিটিটাকে বাড়িয়ে থাকে, সেটা আমরা দিই। কিছু অ্যাডজুভেন্ট ভিটামিন আছে, সে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা তার গুণগত মানটাকে ইমপ্রুভ করতে হেল্প করে। অনেক সময় আমরা দেখি স্পার্মে ইনফেকশন থাকে, সেটা আমরা অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট করলে কারেকশন হয়ে যায়। সাধারণত দেখা যায় এই ধরনের কোনো অ্যাবনর্মাল রিপোর্ট আমরা যদি পাই, তাকে আমরা আবার ট্রিটমেন্টের পরে 1 মাস পরে আবার রিপিট করে থাকি। এরপরে আসলে আমরা বলতে পারি যে আসলেই তার সঠিক মানে এই রিপোর্টটা কি সঠিক ছিল কিনা। 1 মাস পরে রিচেক আমরা অ্যাকচুয়ালি করি, আর 3 মাস তাকে অ্যাকচুয়ালি আমরা ট্রিটমেন্ট দিই, দেন আমরা ফলো আপ করি। এই পর্যায়ে জানতে চাইবো, আপনি বলছিলেন যে অনেক সময় টিউব ব্লক থাকে, তো টিউব ব্লক জানার জন্য আপনারা কি ধরনের টেস্ট করে থাকেন? হ্যাঁ, টিউব ব্লক আসলে খুব কমন একটা এখন প্রবলেম পাচ্ছি বিকজ অফ ইনফেকশন। সো এই টিউবাল ফাংশন টেস্ট করার জন্য কয়েকটা টেস্ট আছে, যেমন হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি আমরা করতে পারি, স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করতে পারি। এই টেস্টগুলো কিন্তু বাংলাদেশে খুব অ্যাভেলেবেল আছে, এবং এই টেস্টের মাধ্যমে আমরা ইজিলি আমরা জানতে পারি যে তার আসলে টিউবে কোনো ব্লক আছে কিনা। যদি টিউবে ব্লক থাকে সেই ক্ষেত্রে ম্যানেজমেন্টটা কি হবে? অ্যাকচুয়ালি টিউবের ব্লকটা কেমন সেটার ওপর ডিপেন্ড করে ম্যানেজমেন্ট হয়। যদি দেখা যায় অনেক সময় শুধু ফিমরিয়াল কোনো স্পাজমের জন্য ব্লক থাকে, সেক্ষেত্রে আমরা দেখি অনেক সময় হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি যখন টেস্ট করা হয়, ডাই দেওয়া হয়, ফোর্সফুলি পুশ করা হয়, তখন কিন্তু অনেক সময় এই স্পাজমটা রিলিজ হয়ে যায় এবং দেখা যায় যে টিউবাল ব্লকটা রিলিজ হয়ে গিয়েছে। এছাড়া অনেক সময় দেখা যায় বাইল্যাটারাল টিউবাল ব্লক থাকে, যেখানে ইনফেকশনের কারণে টিউবটা ফাংশনলেস, যেটাকে হাইড্রোসালফিংস বলে। এক্ষেত্রে আসলে খুব একটা ওরকম ট্রিটমেন্ট নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের আইভিএফে চলে যেতে হয়। এবার জানতে চাইবো, আমরা কথা বলছিলাম যে সাদা স্রাবের মানে সমস্যা, এটা নিয়ে খুব কমনলি আপনাদের কাছে রোগীরা আসে। তো যদি বলতেন যে রোগীরা আসলে কি ধরনের সিমটম বলে, অনেক ধরনের কুসংস্কারও রয়েছে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু তুলে ধরতেন। সাদা স্রাব নিয়ে আসলে অনেক রোগী আমরা পাই, মেইনলি তারা বিভিন্ন কুসংস্কার নিয়ে আমাদের কাছে আসে যে তার অতিরিক্ত সাদা স্রাব যাচ্ছে, এ কারণে তার ওয়েট খুব কমে যাচ্ছে, সে খেতে পারছে না, বা তার শরীর থেকে সব পুষ্টি বের হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি এই ধরনের কমপ্লেন করে। তো সাদা স্রাবটা আসলে এটা নিয়ে আজকে আমি একটু দর্শকদের বলতে চাই যে এটা কিন্তু একটা নর্মাল সিক্রেশন। এটা কিন্তু ভ্যাজাইনাল কিছু গ্ল্যান্ড আছে, সার্ভিক্সের জরায়ের মুখে কিছু গ্ল্যান্ড আছে, সেখান থেকে সিক্রেশন হয় এবং এটা নর্মাল। যেমন আমরা পেশেন্টদেরকে বলি যে আমরা যখন কান্না করি চোখ থেকে পানি আসে, এটা ওখানে একটা গ্রন্থি আছে, ল্যাক্রিমাল ডাক্ট, এটা কিন্তু নর্মাল এবং খুবই প্রয়োজনীয় আমাদের জন্য। ওই রকম জরায়ের মুখের সিক্রেশনটাই হচ্ছে সাদা স্রাব। তো এটা কখন নর্মাল কখন অ্যাবনর্মাল, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে যে জরায়ের মুখ থেকে সাদা স্রাবটা কালারটা অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট কালার হবে, সাথে কোনো চুলকানি থাকবে না, বা এটা কোনো দুর্গন্ধযুক্ত হবে না। সেক্ষেত্রে অনেক সময় একটু পরিমাণ বেশিও হতে পারে, যেমন আমরা একটা মেয়ের মাসিক চক্রে যখন ওভুলেশনের কাছাকাছি চলে আসে, এই সময় কিন্তু তার সাদা স্রাবের পরিমাণটা বেড়ে যায়। আবার মিনস্ট্রুয়েশনের আগেও সাদা স্রাবটা বেড়ে যেতে পারে। তো এটা নর্মাল। এটা একটা পেশেন্ট যখন এসে বলে যে আমার এই সময়টা সাদা স্রাব বেড়ে যাচ্ছে এবং সাথে কোনো চুলকানি নাই, এটা কিন্তু আমরা বলি এটা নর্মাল, এটা ফিজিওলজিক্যাল। বাট সাথে যদি দেখা যায় যে এই সাদা স্রাবটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, সাথে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় যে পেশেন্টরা বলে যে দইয়ের মতো ছানা ছানা কালার হতে পারে, গ্রিন কালার হতে পারে, সাথে দুর্গন্ধযুক্ত থাকতে পারে, এবং অনেক বেশি চুলকানি বা ইচিং নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। এইরকম যদি সিমটম হয় তাহলে এটা ইনফেকশন কজ। মানে আমরা খুব কমনলি 3টা জিনিস পাই, যেমন ফাঙ্গাল ইনফেকশন খুব কমনলি পাওয়া যাচ্ছে, ট্রাইকোমোনাস ইনফেকশন এবং ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, এই 3টা ইনফেকশন কিন্তু খুব কমনলি আমরা পেয়ে থাকি। তো সাদা স্রাব মানেই কিন্তু ইনফেকশন না আসলে। এই জন্য আমাদেরকে জানতে হবে যে কোন জিনিসটা, কোন সিমটম আসলে আমরা বলবো যে এটা আসলে ইনফেকশন, এবং কখন বুঝবো যে এটা আসলে স্বাভাবিক। আমরা আসলে কিভাবে বুঝবো, কিংবা আপনারা আসলে কিভাবে ডায়াগনোসিস করেন? আসলে এটা আমরা প্রথমে রোগীর হিস্ট্রি নিয়ে দেখি যে আসলে ওর এই সাদা স্রাবটা কোন কোন সময়ে বেশি হচ্ছে, এর সাথে কি কোনো চুলকানি আছে কিনা বা দুর্গন্ধযুক্ত আছে কিনা। নেক্সট আমরা তাকে, ওই রোগীকে কিন্তু ডিটেল এক্সামিনেশন করি, আমরা তার জরায়ের মুখটা চেক করি, জরায়ের মুখের যে সাদা স্রাবের যে কালারটা, এই কালারটার উপর ডিপেন্ড করেও কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি। যেমন কারো দেখছি যে দইয়ের মতো একদম ছানা ছানা সাদা স্রাব যাচ্ছে,
এরকম যদি চিন্তা করি তাহলে এটা কিন্তু ফাঙ্গাল ইনফেকশন, যেটাকে আমরা ক্যান্ডিডিয়াসিস বলে থাকি। আবার অনেক সময় দেখি যে কালারটা একটু গ্রিনিশ ইয়েলো কালার হচ্ছে, গ্রিনিশ ইয়েলো একটু ফেনা ফেনার মতো হচ্ছে, তখন আমরা চিন্তা করে থাকি, এবং সাথে চুলকানি থাকবে, তখন আমরা চিন্তা করে থাকি এটা ট্রাইকোমোনাল ইনফেকশন বা প্রোটোজোয়াল কোনো ইনফেকশন হয়েছে। আর সাথে শুধু যদি তার পেশেন্ট কমপ্লেন করে খুব দুর্গন্ধ যাচ্ছে এবং একটু গ্রেইশ হোয়াইট কালার যাচ্ছে, তখন এটাকে আমরা ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস আরেকটা ইনফেকশন চিন্তা করে থাকি। কি ধরনের ম্যানেজমেন্ট আপনারা দিয়ে থাকেন? অ্যাকচুয়ালি এখানে আমরা আসলে যে যদি আমরা দেখি যে পেশেন্টটার ফাঙ্গাল কোনো ইনফেকশন হয়ে থাকে, সেখানে আমরা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ ইউজ করে থাকি। সেটা আমরা মুখে মেডিসিন দিয়ে থাকি সিস্টেমিক, এবং লোকাল ইউজ করার জন্য কিছু মেডিসিন এবং কিছু ট্যাবলেট, পেসারি, এগুলো আমরা ইউজ করে থাকি। এছাড়া আরেকটা ড্রাগ আছে যেটা প্রোটোজোয়াল ইনফেকশনে আমরা খুব কমনলি ইউজ করি, মেট্রোনিডাজল, এই ধরনের ড্রাগস ইউজ করি। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে পার্টনার, হাজব্যান্ডকে অবশ্যই আমরা ট্রিটমেন্ট করি, কারণ যদি হাজব্যান্ড যদি প্রপারলি ট্রিটমেন্ট না হয় সেক্ষেত্রে কিন্তু আবার রিকারেন্স হতে পারে ওয়াইফের ইনফেকশনটা। খুব সুন্দর বলেছেন। আমরা প্রথমেই শুরু করেছিলাম যে ছোট একটা বাচ্চা মেয়ে, ওর হচ্ছে মাসিকটা শুরু হয়েছে, তারপরে তার হিউজ ব্লিডিং, পিউবার্টি মেনোরেজিয়া যেটাকে বলা হয়ে থাকে, মা বাবা খুব ভয় পেয়ে যান। তো এই ক্ষেত্রে আসলে ম্যানেজমেন্টটা কেমন হবে? হ্যাঁ, পিউবার্টি মেনোরেজিয়া যে সমস্যা নিয়ে প্রথমেই একটা মেয়ের যখন মাসিক শুরু হয় তখন কিন্তু বাচ্চাটা এবং পরিবারের সবাই কিন্তু খুব উদ্বিগ্ন থাকে, এবং দেখা যায় যে অনেকের ফার্স্ট পিরিয়ডটা কিন্তু খুব অনেকের হেভি ব্লিডিং হয়, এবং বাবা মা দেখা যায় খুব অরিড থাকে এবং আমাদের কাছে আসলে চেম্বারে নিয়ে আসে। তখন আসলে আমরা প্রথমেই আমরা আসলে তাকে কাউন্সিলিং করে থাকি যে একটা মেয়ে যখন ফার্স্ট পিরিয়ড, বা এটাকে আমরা মেনার্কি বলে থাকি, এই সময়টাকে দেখা যায় যে তার হাইপোথ্যালামাস পিটুইটারি ওভারিয়ান যে এক্সিসটা থাকে সেটা কিন্তু ইমম্যাচিউর থাকে। এটা মোটামুটি 2 বছর ম্যাচিউর হতে টাইম নেয়। তো এই সময় আমরা বলে থাকি যে আপনার এই বাচ্চার যে সমস্যাটা হয়েছে এটা অ্যাকচুয়ালি নর্মাল, এটা অনেকেরই হয়ে থাকে, কারণ এটা তার রেগুলার হতে বা কন্ট্রোল হতে 2 বছরের মতো টাইম লাগতে পারে। তো তারপরে তাকে যেহেতু তার বেশি ব্লিডিং হচ্ছে, এক্ষেত্রে তাকে আমরা মিনিস্ট্রুয়াল হাইজিনটা শিখিয়ে দেই। যেমন ওকে অ্যাকচুয়ালি প্যাড, যেহেতু ফার্স্ট পিরিয়ড হচ্ছে, তাকে পিরিয়ডের সময় একটা প্যাড কতক্ষণ রাখতে হবে সেটাও বলে দিই, যে 4 থেকে 5 ঘন্টা পর পর ওকে প্যাড চেঞ্জ করতে হবে। আদারওয়াইজ লং টার্ম অনেক সময় অনেক পেশেন্ট প্যাড রেখে দেয়, এটা কিন্তু একটা সোর্স অফ ইনফেকশন হিসেবে কাজ করে। তো এছাড়া যদি বেশি ব্লিডিং হয় সেক্ষেত্রে আমরা ব্লিডিং কমানোর কিছু মেডিসিন আছে, নন হরমোনাল ড্রাগস, সেই ধরনের ড্রাগস বাচ্চাটাকে দিয়ে থাকি। তারপরে আসলে কারণ দেখি যে অন্যান্য কারণ আছে কিনা, যেমন নর্মাল ফিজিওলজিক্যাল কারণ ছাড়াও অনেক সময় হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, যেটা কিনা বয়সন্ধিকাল থেকেই একটা বাচ্চার হতে পারে। ম্যাক্সিমাম মোস্ট কমন সেটা হচ্ছে থাইরয়েড ডিসঅর্ডার, হাইপোথাইরয়েডিজম। এই কারণ নিয়েও কিন্তু অনেক বাচ্চাদের অনেক বেশি মেনোরেজিয়া হয়ে থাকে। তো আমরা কিছু হরমোনাল চেক করে থাকি, আলট্রাসোনোগ্রাফি করে থাকি যে তার কোনো জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা। অনেক সময় পিউবার্টি থেকেও কিন্তু জরায়ু টিউমার থাকতে পারে, ওভারিয়ান কোনো সিস্ট আছে কিনা, এই জিনিসগুলো আমরা চেক করি। এছাড়া তার ব্লিডিং কোনো ডিসঅর্ডার আছে কিনা এটাও কিন্তু ইনভেস্টিগেশন প্যানেলের মধ্যে আমরা রাখি। সব কিছু চেক করার পরে যদি আমরা কিছু না পাই তাহলে কিন্তু চলে আসে তার একটা ফিজিওলজিক্যাল কজ, যেটা কিনা 2 বছরের মধ্যেই ঠিক হয়ে যায়। কিন্তু এই 2 বছরে যদি তার এত বেশি ব্লিডিং হয়, সে তো আসলে অ্যানিমিক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। কি ধরনের ম্যানেজমেন্ট আপনারা দিয়ে থাকেন? হ্যাঁ, এক্ষেত্রে আমরা তার যেহেতু বেশি ব্লিডিং হচ্ছে, তাকে আমরা প্রথমেই নন হরমোনাল ড্রাগসগুলো দিয়ে থাকি, ট্রানএক্সামিক অ্যাসিড। এই ড্রাগসটা দেওয়ার পরে কিন্তু ব্লিডিংটা অনেকাংশে কমে আসে, ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে এটা দিয়ে থাকি। পেশেন্ট এছাড়া অতিরিক্ত রক্ত যাওয়ার কারণে কিন্তু বাচ্চাটার রক্তশূন্যতা বা অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। এক্ষেত্রে আমরা তাকে রক্ত বাড়ানোর জন্য আয়রন সাপ্লিমেন্ট দিয়ে থাকি। তাকে আয়রন কন্টেনিং খাবার খেতে বলা হয়, যে বেশি বেশি ভেজিটেবলস, কচু শাক, লাল শাক, কাঁচকলা, কলিজা, যেগুলোতে বেশি বেশি আয়রন আছে অ্যাকচুয়ালি, এই জিনিসগুলো খেতে বলা হয়। এবং তাকে বলা হয় যে ওয়েটটা যাতে মেনটেন হয়। যেমন অনেকেই দেখা যাচ্ছে যে এক্সেসিভ ওয়েট কিন্তু পিউবার্টি থেকে অনেক পেশেন্টের আমরা পাচ্ছি যে অনেক ওবেস পেশেন্ট আমাদের কাছে আসে। সেক্ষেত্রে অ্যাডভাইস দেওয়া হয় যে ইন বিটুইন মিনিস্ট্রেশন সে যেন এক্সারসাইজ করে, খেলাধুলার মধ্যে থাকে, সবসময় যাতে শুয়ে বসে না থাকে, এই অ্যাডভাইসগুলো দিয়ে থাকি। এছাড়া যদি দেখা যায় যে তার এই নন হরমোনাল ড্রাগসও তার ব্লিডিংটা কন্ট্রোল হচ্ছে না, কিন্তু তখন আমরা তাকে সাইক্লিক্যাল কিছু হরমোনাল ড্রাগসও আমরা যেতে পারি।
কি ধরনের ওষুধ মেডিসিন দিয়ে থাকেন আপনারা? অনেকেই তো আসলে হরমোন নিতে ভয় পায়, বাচ্চা মেয়ে, এখানে আশ্বস্ত করার কিছু রয়েছে কিনা? হ্যাঁ, এক্ষেত্রে আসলে অ্যাকচুয়ালি নন হরমোনাল ড্রাগসেই কিন্তু মোটামুটি কন্ট্রোল হয়ে যায় ব্লিডিং। তারপরেও কিছু কিছু বাচ্চার দেখা যায় যে কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা প্রজেস্টেরন জাতীয় কিছু মেডিসিন দিয়ে থাকি। এটা আসলে খুব একটা বেশি দরকার হয় না, দেখা যায় 2 থেকে 3টা সাইকেল তাকে এই মেডিসিনটা দেওয়ার পরে কিন্তু সাইকেলটা কন্ট্রোল হয়ে আসে। এবং এটা আসলে সেফ? হ্যাঁ, এটা সেফ, কোনো ভয়ের আসলে কিছু নাই। আপনি একটি কথা বলছিলেন যে মাসিকের সময় তীব্র ব্যথা কেন হয় এবং সেটার সমাধানটা কি? মাসিকের সময় তীব্র ব্যথার অনেক সময় আমরা কারণ খুঁজে পাই, অনেক সময় আসলে কারণ খুঁজে পাই না। দেখা যায় যে যেটা কারণ খুঁজে পাই না, কিছু কিছু আছে যেটাকে আমরা প্রাইমারি ডিসমেনোরিয়া বলে থাকি, এবং অনেক কারণ আছে যেটার কারণে মাসিকের সময় তীব্র ব্যথা হয়। তো এই কারণ খুঁজতে গিয়ে আমাদের আসলে বিভিন্ন আসলে ইনভেস্টিগেশন চলে আসে। এর ভেতরে সবচেয়ে কমন কজ মাসিকের সময় তীব্র ব্যথা হওয়ার এন্ডোমেট্রিওসিস, যেটা কিনা এখন খুব কমনলি আমরা পাচ্ছি এবং অনেক বেশি বেড়ে যাচ্ছে। এন্ডোমেট্রিওসিস সেটা হচ্ছে জরায়ুর ভেতরের লেয়ারটা অনেক সময় অনেক কারণে হয়তো জরায়ুর বাইরে বিভিন্ন জায়গায় বসে যেতে পারে, যেমন ওভারিতে থাকতে পারে, জরায়ুর বাইরের আশেপাশের বিভিন্ন জায়গায় এন্ডোমেট্রিয়াল লেয়ারটা যদি বসে যায় সেটা একটা সিস্টের মতো তৈরি হয়, যেটাকে এন্ডোমেট্রিওসিস বলা হয়। যদি এটা ওভারিতে বসে এটাকে চকলেট সিস্ট বলে, কমনলি এটা অনেক পেশেন্টই এখন জানে। এটা সবচেয়ে মোস্ট কমন কজ মাসিকের সময় তীব্র ব্যথা হওয়ার আসলে। এছাড়া রিপ্রোডাক্টিভ এজে আরও পাই আমরা, যেমন অ্যাডিনোমায়োসিস, পিআইডি, পেলভিক ইনফেকশন, যেটাতে পেশেন্ট কিন্তু খুব ব্যথা নিয়ে আমাদের কাছে আসে। এন্ডোমেট্রিওসিস ট্রিটমেন্টটা যদি একটু বলতেন। আসলে এন্ডোমেট্রিওসিস এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে এজ ভ্যারিয়েশনের ওপর। যেমন এই সমস্যাটা কিন্তু আসলে বয়সন্ধিকাল থেকেও একটা মেয়ের ডেভেলপ করতে পারে এন্ডোমেট্রিওসিস, রিপ্রোডাক্টিভ এজ এবং পেরিমেনোপজ সব বয়সেই কিন্তু এন্ডোমেট্রিওসিস সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। যখন এন্ডোমেট্রিওসিস পিউবার্টি বা বয়সন্ধিকালে নিয়ে আসে, তখন আমাদের মেইন টার্গেট হচ্ছে এই ডিজিজটাকে হল্ট করে রাখা, এটাকে আর বাড়তে না দেওয়া। এই জন্য কিছু হরমোনাল ড্রাগস আছে, যেমন ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিয়ে আমরা শুরু করতে পারি, যেটা এই এন্ডোমেট্রিয়াম যে লেয়ারটা সেটাকে কিন্তু সাপ্রেস করে রাখে। এটা আমরা 3 থেকে 6 মাস পর পর দিতে পারি, 3 to 6 সাইকেল। নেক্সট আরও কিছু ড্রাগ আছে, যেমন ডাইনোজেস্ট, যেটা আমরা এখন রিসেন্টলি দিচ্ছি, যেটা কিনা এন্ডোমেট্রিয়াম যে লেয়ারটা সেটা অ্যাট্রোফি বা এটাকে ছোট করতে হেল্প করে। এটাও কিন্তু আমরা একদম বয়সন্ধিকাল থেকেই দিচ্ছি, কারণ মেইন টার্গেট আমাদের এই ডিজিজ প্রসেসটাকে হল্ট করে রাখা। কারণ যত বেশি আসলে আমরা এই এন্ডোমেট্রিওসিসটা বাড়তে থাকবে, এটা কিন্তু আলটিমেটলি ওভারির যে রিজার্ভ ক্যাপাসিটি এটা কিন্তু কমিয়ে দিতে থাকে এবং সিস্ট বড় হতে থাকে। এজন্যই আমাদেরকে মেইন টার্গেট হচ্ছে ডিজিজটাকে সাপ্রেস করে রাখা। খুব সুন্দর বলেছেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পরিশেষে এসে আমাদের দর্শকদের জন্য একটা টেক হোম মেসেজ। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। আর আসলে আমাদের কাজ হচ্ছে নারী স্বাস্থ্য নিয়ে কাজ করা, গাইনোকোলজিক্যাল বিভিন্ন প্রবলেম নিয়ে কাজ করা, কিন্তু আমাদের দেশে এখনও অনেক নারীরা আসলে তাদের এই গাইনোকোলজিক্যাল প্রবলেম বলতে তারা কিন্তু এখনও লজ্জাবোধ বা ভয় ভীতির মধ্যে কাজ করে। বিভিন্ন সমস্যা নিয়ে তারা ভোগে, কিন্তু তারা কিন্তু ডাক্তারের কাছে আসতে ভয় পায় বা বিভিন্ন ব্যারিয়ার তাদের মধ্যে কাজ করে। তো আমার আজকে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাচ্ছি যে এ ধরনের যে কোনো সমস্যা যদি আপনাদের মধ্যে হয়ে থাকে, তাহলে অবশ্যই অতি দ্রুত আপনি গাইনোকোলজিস্টের শরণাপন্ন হন, যাতে এই সমস্যাটা অনেক বেশি খারাপ অবস্থায় গিয়ে আপনাকে চিকিৎসা নিতে না হয়। আর্লি যদি আপনি একজন গাইনোকোলজিস্টের কাছে বা ডক্টরের কাছে আসেন, তাহলে কিন্তু এটা ট্রিটমেন্ট আপনাকে ইজি হবে এবং পরবর্তীতে এটা মানে আপনার ডিজিজ প্রসেসটা আর বাড়বে না। অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন এবং সচেতন হবেন। অনেক ধন্যবাদ আপনাকে। সুধী দর্শক, আমরা যেটা জানলাম যে নারীদের গাইনোকোলজিক্যাল নানান ধরনের সমস্যা রয়েছে এবং প্রত্যেকটি সমস্যার সমাধানও রয়েছে। তাই আসুন আমরা আসলে লুকিয়ে না রাখি, আমাদের সমস্যার কথা বলি, আমরা সমাধান নেই, সুস্থ সুন্দর জীবনযাপন করি। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।